নমস্কার। আজ আমরা আমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তার ধারণা এবং স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় অংশ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুমণ্ডলে 100 কিমি অংশকে আবহাওয়াবিদ্যার অন্তর্গত করা হয়েছে এবং 100 কিমির ঊর্ধ্বের অংশকে অ্যারোনমি বিদ্যার মধ্যে তাকে রাখা হয়েছে। এই বায়ুমণ্ডলের ভর মূলত 97% কেন্দ্রীভূত আছে 29 কিলোমিটার উচ্চতার মধ্যে, অর্থাৎ পৃথিবী থেকে 29 কিলোমিটার উচ্চতার মধ্যে সর্বাধিক পরিমাণ বায়ুমণ্ডলের উপাদান কেন্দ্রীভূত আছে। বায়ুমণ্ডলের উপাদানগুলিকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং কঠিন কণা। এই গ্যাসীয় উপাদানের মধ্যে যেগুলি সর্বাধিক বায়ুমণ্ডলের মধ্যে আমরা পাই নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। এই 4টি গ্যাস বায়ুমণ্ডলের 99.997% স্থান অধিকার করে আছে। কেবলমাত্র নাইট্রোজেন ও অক্সিজেনই 99% স্থান দখল করে আছে। আবার নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত 4:1। এছাড়া 0.01% স্থান দখল করে আছে হিলিয়াম, নিয়ন, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন, রেডন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। নাইট্রোজেন, যেটি বায়ুমণ্ডলের প্রধান উপাদান, যা বায়ুমণ্ডলে 78.08% স্থান দখল করে আছে। তাছাড়া অক্সিজেন 20.94% স্থান দখল করে আছে। বায়ুমণ্ডলের অন্যতম উপাদান কার্বন ডাই অক্সাইড, যা 0.033% স্থান দখল করে আছে। এছাড়া বায়ুমণ্ডলে জলীয় বাষ্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে আমরা পাই। 0.5% থেকে 4% পর্যন্ত বায়ুমণ্ডল জলীয় বাষ্প কেন্দ্রীভূত আছে এবং এই জলীয় বাষ্পের 90% 6 কিলোমিটার উচ্চতার মধ্যেই কেন্দ্রীভূত আছে। জলীয় বাষ্পের পরিমাণ, উচ্চতা, অক্ষাংশ ও ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। এছাড়া বায়ুমণ্ডলের অন্যতম উপাদান হল কঠিন কণা, যা বায়ুতে ভাসমান অবস্থায়
লক্ষ্য করা যায়। একে খালি চোখে অনেক সময় দেখাও যায় না। তাছাড়া আছে জৈব কণা, উদ্ভিদের রেণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বায়ুমণ্ডলে আমরা দেখতে পাই। এখন আমরা এই যে বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে বেষ্টন করে আছে তার গুরুত্ব নিয়ে আলোচনা করব। জীবের জন্ম, বৃদ্ধি, বিকাশ ও প্রাণের অস্তিত্বের জন্য এই বায়ুমণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বায়ুমণ্ডলের জীবের প্রাণ ধারণের জন্য অপরিহার্য অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল আমাদেরকে সরবরাহ করে। তাছাড়া বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবমণ্ডলকে রক্ষা করে। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে তার গুরুত্ব অপরিসীম। এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উৎস হওয়ায় জীবমণ্ডলের পক্ষে তা অত্যন্ত অপরিহার্য। কিছু ব্যাকটেরিয়া ও শিম্বিগোত্রীয় উদ্ভিদ বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সংগ্রহ করে রাসায়নিক সার উৎপাদন করে। বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে তা জীবের শ্বসন কার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অক্সিজেন ছাড়া জীবের অস্তিত্বই বিপদের মুখে পড়ত এবং যে দহন কার্য হয় তা অক্সিজেন ছাড়া অসম্ভব। লোহা সমৃদ্ধ শিলায় অক্সিজেন জারণ প্রক্রিয়ায় মরচে ঘটায়। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বাঁচিয়ে রেখেছে। এটি তাপ শোষক ও উত্তাপের কুপরিবাহী। বর্তমান দিনে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিশ্ব উষ্ণায়ন ঘটছে। কার্বনেট সমৃদ্ধ শিলায় কার্বন ডাই অক্সাইড অঙ্গার যোজন আবহ বিকার ঘটায়। কার্বন ও চুন জাতীয় খনিজ গঠনে কার্বন ডাই অক্সাইড বিশেষ সাহায্য করে। বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে তা অধঃক্ষেপণ, জলবায়ু নির্ধারণ ও উষ্ণতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বায়ুমণ্ডলে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা যাকে আমরা অ্যারোজল বলি সেটি মেঘ সৃষ্টিতে, আলোক বিচ্ছুরণে এবং নীল আকাশের সৃষ্টিতে বিশেষ ভূমিকা নেয়। এখন আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব। রাসায়নিক গঠন ও উত্তাপের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মূলত দুটি স্তরে ভাগ করা হয়েছে। সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, যেখানে বায়ুমণ্ডলে 88 কিমি পর্যন্ত যে সকল স্তর আছে সেগুলির মধ্যে প্রত্যেকটি উপাদানের অনুপাত একই, অর্থাৎ উচ্চতার পার্থক্যের সাথে সাথে উপাদানের পার্থক্য এই অংশে লক্ষ্য করা যায় না বলে একে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের নিম্নাংশ
সমমণ্ডলের অন্তর্গত। 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে মণ্ডল লক্ষ্য করা যায় তাকে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলে। এই অংশে বায়ুমণ্ডলের যে উপাদান সেগুলির অনুপাত সব স্থানে একই রকম পরিলক্ষিত হয় না, বা একই অনুপাতে এখানে আমরা উপাদানগুলোকে পাই না। সমমণ্ডল ও বিষমমণ্ডলের যে সীমারেখা তাকে টার্বোপজ বলে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। এগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর, যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাকে ট্রপোস্ফিয়ার বলে। ট্রপোজ এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ক্ষুব্ধ, এবং স্ফিয়ার যার অর্থ মণ্ডল। অর্থাৎ যেই মণ্ডলে সবসময় বায়ুমণ্ডলীয় গোলযোগ বা ক্ষুব্ধতা দেখা যায় তাকে ট্রপোস্ফিয়ার বলে। এটি উচ্চতা সর্বত্র এক নয়, ঋতুভেদে এর উচ্চতা হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়। শীতে এটি সংকুচিত হয় এবং গ্রীষ্মে এটি সম্প্রসারিত হয়। নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 কিমি, ক্রান্তীয় অঞ্চলে 13 কিমি এবং মেরু অঞ্চলে 8 কিমি। এটি মধ্যে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলা হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্ব অংশে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মধ্য অক্ষাংশে যেটি -58 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের 75% উপাদানের ভর কেন্দ্রীভূত আছে, ফলে এই অংশে বায়ুর চাপ বেশি। এই অংশে ঝড়ঝঞ্ঝা, মেঘ বৃষ্টি, তুষারপাত, বৃষ্টিপাত, বজ্রপাত ইত্যাদি যাবতীয় আবহিক ঘটনাবলী সংগঠিত হয়। তাই এই অংশের মধ্যে দিয়ে বিমান চলাচল করে না। এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে যেই অংশে উষ্ণতার পার্থক্য পরিলক্ষিত হয় না সে তাকে ট্রপোপজ বলে। এই ট্রপোপজের গভীরতা 3 কিমি এবং উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রপোপজের ঊর্ধ্বে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার, ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম বা স্তর থেকে এই নামের উৎপত্তি। ট্রপোপজের ঊর্ধ্বে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা স্ট্র্যাটোস্ফিয়ারে বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 50 কিমি এবং ট্রপোপজ থেকে
এর বিস্তার ৩৫ কিমি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার ৩৫ কিমি চওড়া। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ সীমায় বেড়ে হয় ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। ওজোন স্তরের অতিবেগুনি রশ্মির জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বেশি। এই অংশে বায়ুমণ্ডলীয় গোলযোগ কম, কারণ এখানে ধূলিকণাগুলি অল্প পরিমাণে থাকলেও জলীয় বাষ্প থাকে না, ফলে ঘনীভবন প্রক্রিয়া এখানে সংগঠিত হয় না। ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা ইত্যাদি আবহিক ঘটনাবলী এখানে পরিলক্ষিত হয় না, তাই একে শান্ত মণ্ডল বলে। এখানে দ্রুতগামী জেট বিমান এখানে আমরা দেখতে পাই। এখানে শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে ১৫ থেকে ৩০ কিমি উচ্চতায় ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক এবং এখানে অতিবেগুনি রশ্মি এই অংশে শোষিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে আমরা ৫ কিলোমিটার চওড়া স্ট্র্যাটোপজ দেখতে পাই, যেখানে উষ্ণতা বৃদ্ধি থেমে যায়, অর্থাৎ স্ট্র্যাটোপজে উষ্ণতা ৪ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা লক্ষ্য করি। স্ট্র্যাটোপজের পরে মেসোস্ফিয়ার আমরা দেখতে পাই, যেটি গ্রিক শব্দ মেসো বা মধ্যম থেকে এই স্তরের নামকরণ হয়েছে মেসোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এর উচ্চতা ৮০ কিমি এবং স্ট্র্যাটোপজ থেকে এর বিস্তার ৩০ কিমি। এর উষ্ণতা বৃদ্ধি এখানে লক্ষ্য করা যায় না। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা হ্রাস পায় এবং সর্বোচ্চ সীমায় এর উষ্ণতা হয় -৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে পৃথিবী দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। এই অংশে বায়ুচাপ খুব স্বল্প। এখানে বায়ুর ঊর্ধ্বগামী পরিচলন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে অতি হালকা নৈশদ্যুতি মেঘ বা নক্টিলিউসেন্ট ক্লাউড লক্ষ্য করা যায়। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় যেখানে উষ্ণতা স্থিতাবস্থা লক্ষ্য করা যায় তাকে মেসোপজ বলে। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখাই হল মেসোপজ, যার উষ্ণতা -৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোপজের ঊর্ধ্বের অংশকে থার্মোস্ফিয়ার বলা হয়, যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়। এই স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিমি এবং মেসোপজ থেকে এটি ৪২০ কিমি পর্যন্ত বিস্তৃত। এর উষ্ণতা সর্বোচ্চ সীমায় ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেড লক্ষ্য করা যায়, কারণ এখানে সূর্যের রঞ্জন রশ্মি, গামা রশ্মি ও অতিবেগুনি রশ্মি প্রচুর পরিমাণে শোষিত হয়, ফলে তাপমাত্রা এখানে অত্যন্ত বেশি। বায়ুর ঘনত্ব খুবই কম এবং এখানে বায়ুমণ্ডলের মোট ভরের ১/২০০ ভাগ বায়ু লক্ষ্য করা যায়, তাই এই বায়ু স্তরটি অত্যন্ত হালকা। এখানে আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এই স্তরটি সর্বদা আয়নিত অবস্থায় থাকে বলে একে আয়নোস্ফিয়ার বলে, অর্থাৎ থার্মোস্ফিয়ারে
আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বলে এই স্তরটিকে কাজে লাগিয়ে পৃথিবীতে বেতার তরঙ্গের আদান প্রদান সংগঠিত হয়। এই স্তরে বেতার তরঙ্গ গিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে। এই স্তরে মেরুর কাছাকাছি অংশে মেরুজ্যোতি দেখা যায়, যেটি উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা নামে পরিচিত। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে অংশে এক্সোস্ফিয়ার লক্ষ্য করা যায়। এক্সো কথার অর্থ বাইরে, অর্থাৎ এই স্তরটি বাইরের বায়ুমণ্ডল নামে পরিচিত। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আরও বৃদ্ধি পায়। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 750 কিমি এবং থার্মোস্ফিয়ার থেকে এর বিস্তার 250 কিমি। এখানে পৃথিবী থেকে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলি আমরা লক্ষ্য করি। এই উচ্চতায় পৃথিবীর সকল উপগ্রহগুলির কক্ষপথ অবস্থিত। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং এই স্তরটি খুব হালকা ও পাতলা। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে আমরা চৌম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার লক্ষ্য করি, যেখানে পার্থিব চৌম্বক ক্ষেত্র থেমে যায়। এই জন্য এই স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে এবং এর ঊর্ধ্বের অংশকে ম্যাগনেটোস্পজ বলে। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ 10,000 কিমি পর্যন্ত এই ম্যাগনেটোস্ফিয়ার অবস্থিত। এখানে আমরা ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্রকে আমরা লক্ষ্য করি। তাছাড়া ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট এই অংশে লক্ষ্য করা যায়, তাই একে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা ওজোন স্ফিয়ারের গুরুত্ব ও বিনাশের কারণ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।